পাপ যে কাউকে ছাড় দেয় না, সেই কঠিন সত্যটি এখন প্রতি মুহূর্তে হাড়ে হাড়ে উপলব্ধি করছেন তৎকালীন সময়ে চরম প্রভাবশালী ৬ সেনা কর্মকর্তা। ২০০৭ সালের ঘটনা প্রবাহে এই সেনা কর্মকর্তারাই চোখ বেঁধে এবং সিলিংয়ের সাথে ঝুলিয়ে তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিলেন। তাদের হয়তো ধারণা ছিল না যে ক্ষমতার দাপট দেখিয়ে তারা সারা জীবন অধরা থেকে যাবেন, কিন্তু সময়ের নিয়মে পাশা আজ পুরোপুরি উল্টে গেছে। দীর্ঘদিনের লড়াই ও নির্বাসিত জীবন পার করে সেই তারেক রহমানই আজ দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন। আজ থেকে ১৭ বছর আগে তাকে চিরতরে পঙ্গু বানানোর যে নীল নকশা তারা এঁকেছিল, এখন সেই অপরাধীদের আস্তানা থেকে বের করে উপযুক্ত জবাব দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে বলে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা চলছে। প্রতিশোধ বা ওস্তাদের মার কতটা মারাত্মক রূপ নিতে পারে এবং ক্ষমতার গর্ভে অন্ধ হওয়া সেই সাবেক সেনা কর্মকর্তাদের পরিণতি কী হতে যাচ্ছে, সেসব চাঞ্চল্যকর তথ্যই এখন একে একে প্রকাশ্যে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে যা তারা কখনো ভাবতেও পারেনি। ঘটনার শুরু ২০০৭ সালের মার্চ মাসে। মধ্যরাতে পুরো ঢাকা শহর যখন থমথমে আতঙ্কে ঢাকা, তখন ক্যান্টনমেন্টের মইনুল রোডে বেগম জিয়ার আবাসে কী ভয়াবহ ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল তা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। রাতের অন্ধকারে খুব গোপন প্রক্রিয়ায় তৎকালীন সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তুলে নেয়ার চূড়ান্ত ছক তৈরি করা হয়। এই নীল নকশার মূলে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। সেনা সদর দপ্তরে বসেই তারা এই কৌশলের রূপরেখা তৈরি করেছিলেন। উচ্চ পর্যায়ের নির্দেশে অবসরপ্রাপ্ত মেজর ইমরান একজন দায়িত্বরত অফিসার এবং চালককে সাথে নিয়ে মইনুল রোডের দিকে রওনা হন। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা সেই এলাকায় সাধারণ মানুষের প্রবেশের কোনো সুযোগ ছিল না। মেজর ইমরান প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে নিজস্ব গাড়িতে প্রায় ৩ ঘন্টা ঘাপটি মেরে থাকেন। বাইরে থেকে ভেতরকার এই ভয়াবহ চক্রান্ত টের পাওয়ার কোনো সুযোগ ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান বাসা থেকে বের হওয়া মাত্রই মেজর ইমরান তাকে দ্রুত নিজের গাড়িতে তুলে নেন। কিন্তু মূল রূপ ফুটে ওঠে গাড়ি কিছু দূর যাওয়ার পর। সাথে থাকা কর্মকর্তা হঠাৎ কালো কাপড় বের করে তারেক রহমানের পুরো মুখ শক্ত করে বেঁধে ফেলেন। চারপাশের অন্ধকার আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে একটুখানি দম নেয়ার জন্য তিনি গাড়ির কাছ নামানোর অনুরোধ করেছিলেন, কিন্তু সুরক্ষার বাহানা দিয়ে তার সেই সামান্য অনুরোধটুকু রক্ষা করেননি মেজর ইমরান। একটু বাতাসও দেয়া হয়নি তাকে। সেই দমবন্ধ গাড়ি থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হয় ডিজিএফআইয়ের অত্যন্ত গোপনীয় স্থান জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে, যার নাম শুনলেই সবাই আতঙ্কে উঠত। সেখানেই সূচনা হয় নির্যাতনের এক নতুন অধ্যায়। জেআইসি সেলের দায়িত্বে তখন ছিলেন সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এখানেই উন্মোচিত হয় এক অবিশ্বাস্য তথ্য যা যে কাউকে চমকে দেবে। বেগম জিয়ার আপন ভাগ্নে হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, আর এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার ছিলেন তার আপন ভাইরা ভাই। তা সত্ত্বেও পারিবারিক সম্পর্কের কোনো তোয়াক্কা সেদিন তারা করেনি। ঘরের মানুষের এমন চরম বিশ্বাসঘাতকতায় বাকরুদ্ধ হওয়া ছাড়া পথ ছিল না। ঘরের শত্রু বিভীষণ হলে যা হয়, এখানেও ঠিক তাই ঘটেছিল। রক্তের টানের কোনো মূল্য সেদিন ছিল না।
কেবল ক্ষমতার মোহেই তারা অন্ধ হয়েছিল। সেই গোপন আস্তানায় তারেক রহমানকে টানা ৩-৪ দিন বন্দি রাখা হয়। ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখার পাশাপাশি তার ওপর চালানো হয় অমানবিক শারীরিক নিপীড়ন। পরবর্তীতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান তার জবানবন্দিতে স্বীকার করেন যে তৎকালীন ব্রিগেডিয়ার এটিএম আমিনের কড়া নির্দেশেই এই নির্যাতন চালানো হয়েছিল। সবচেয়ে নির্মম বিষয়টি ছিল তারেক রহমানকে হাত বেঁধে সেলের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। কোনো সুস্থ মানুষের পক্ষে এমন হিংস্র কাজ করা সম্ভব ভাবলেও শিউরে উঠতে হয়। এমনকি ওয়ারেন্ট অফিসার ফজলুর জেরার মুখে এক চরম সত্য ফাঁস করেন। তিনি জানান, ব্রিগেডিয়ার আমিন তাদের কড়া ভাষায় নির্দেশ দিয়েছিলেন যে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তাকে ওইভাবে ঝুলিয়ে রাখতে হবে। দীর্ঘ সময় এই ঝুলন্ত অবস্থায় কাটানোর পর এক পর্যায়ে তারেক রহমান সিলিং থেকে সরাসরি মেঝেতে আছড়ে পড়েন এবং কোমরে মারাত্মক চোট পান। এই একটি আঘাতেই তার জীবনকে দীর্ঘমেয়াদী যন্ত্রণার মুখে ঠেলে দেয়, যার চিকিৎসার জন্য তাকে বহু বছর হাসপাতালে কাটাতে হয়েছিল। প্রশ্ন উঠতেই পারে, একজন উদীয়মান রাজনীতিকের ওপর তাদের এত আক্রোশ কেন ছিল? এর নেপথ্যে ছিল তখনকার সেনা সমর্থিত সরকারের -2 ফর্মুলা। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধান নেত্রীকে রাজনীতি থেকে স্থায়ীভাবে মাইনাস করা। আর সেই শকের প্রথম পদক্ষেপ হিসেবেই তারেক রহমানকে শারীরিকভাবে পঙ্গু এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়, যেন তিনি আর কখনোই রাজনৈতিক মাঠে সক্রিয় হতে না পারেন। আর এই নীল নকশা বাস্তবায়নের জন্যই সেদিন এমন ভয়াবহ আয়োজন হয়েছিল। জানা যায়, সেই গোপন কক্ষে 4 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সারাক্ষণ পাহারায় ছিলেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহিদ হোসেন এবং মেজর মনির। চরম মানসিক নিপীড়ন চালিয়ে তারেক রহমানকে ক্যামেরার সামনে বক্তব্য দিতে বাধ্য করা হয়। মূলত তার রাজনৈতিক জীবন ধূলিসাৎ করতেই আগে থেকে তৈরি করা একটি মিথ্যা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর 2008 সালের 11ই সেপ্টেম্বর কৌশলে একটি মুচলেখায় স্বাক্ষর নিয়ে তাকে বাধ্য করা হয় দেশ ছাড়তে। তবে তারেক রহমানের ওপর হওয়া এই মর্মান্তিক নির্যাতনের মূল চিত্রটি সামনে আসে 2008 সালের জানুয়ারিতে, যখন তার নানির মৃত্যুবরণ করেন এবং তিনি বিশেষ শর্তে প্যারোলে মুক্তি পান। জানাজার স্থানে উপস্থিত ছিলেন তৎকালীন শক্তিশালী সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে আটক রয়েছেন। সেখানে তিনি নিজের চোখে অত্যন্ত বিস্ময়ের সাথে এক করুণ দৃশ্য দেখতে পান। তিনি খেয়াল করেন তারেক রহমান সোজা হয়ে হাঁটতে পারছেন না, ভীষণভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। কয়েক মাসের ব্যবধানে একটি সুস্থ মানুষ কিভাবে এতটা অক্ষম হয়ে যেতে পারেন তা দেখে স্তম্ভিত হয়ে যান ওই জেনারেল। এরপরেই জেনারেল মাসুদ বিষয়টি গভীরভাবে তদন্ত শুরু করেন। নিজস্ব মাধ্যমে জানতে পেরে তিনি ডিজিএফআই সেলের সেই ভয়াবহ নির্যাতনের তথ্য পান। সত্য জানতে পেরে তিনি ক্ষোভে ফেটে পড়েন। তিনি সরাসরি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের কাছে গিয়ে জবাবদিহি চান যে কেন এই বর্বরতা করা হলো। তার দেয়া বক্তব্য অনুযায়ী এই ইস্যু নিয়ে সেনাপ্রধানের সাথে তার ভীষণ বাকবিতণ্ডা হয়েছিল। ইতিহাসের সেই ঘটনাপ্রবাহ থেকে আজ স্পষ্ট যে সেদিন ক্ষমতার দাপট দেখিয়ে তারেক রহমানের অবস্থান ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না।
অনুসন্ধানী তথ্য ও স্বীকারোক্তি থেকে পরবর্তীতে সেই 7 জন সেনা কর্মকর্তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 17 বছর আগের সেই নিপীড়ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি কালো অধ্যায় হয়ে রয়েছে। কোনো নির্দিষ্ট অপরাধ বা বিচার ছাড়া একজন নাগরিককে উঠিয়ে নিয়ে এভাবে নির্যাতন চালানো কোনোভাবেই আইনের শাসনের মধ্যে পড়ে না। এটি চরম মানবাধিকার লঙ্ঘন। তবে অতীতের অধ্যায় শেষ, এখন শুরু হয়েছে বর্তমানের হিসাব নিকাশ। আজ তারেক রহমান কেবল তার দলের শীর্ষ নেতাই নন, তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে যারা সেদিন তার ওপর এই তাণ্ডব চালিয়েছিলেন তাদের ভবিষ্যৎ আজ চরম ঘোর অনিশ্চয়তায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান তারেক সরকার সেই সাবেক সেনা কর্মকর্তাদের দ্রুত আইনের মুখোমুখি দাঁড় করাবে। একসময় ক্ষমতার চূড়ায় থাকা সেই সেনা কর্মকর্তারা এখন নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর এখন তো তাদের হিসাব চুকানোর সময় ঘনিয়ে এসেছে। সমালোচকদের বক্তব্য, গর্ত থেকে বের করে এনে তাদের সব অপরাধের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া হবে। 17 বছরের জমে থাকা অন্যায়ের মাসুল তাদের দিতেই হবে। ক্ষমতার দম্ভ কখনোই স্থায়ী রূপ নেয় না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে মুছে ফেলা যায় না। যারা ভেবেছিল বিদেশে পাঠিয়ে দিয়ে তারা সহজে পার পেয়ে যাবে, তাদের সেই সমীকরণ আজ ভুল প্রমাণিত হয়েছে। বিশ্লেষকদের মতামত অনুযায়ী তারেক রহমান এখন আর আগের অবস্থানে নেই। তিনি এখন দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। ফলে অতীতে করা সেই নিষ্ঠুরতার প্রতিদান এখন সুদে আসলে ফেরত দেয়া হবে। তখন আর সেই সাবেক সেনা কর্মকর্তারা ভয়ে আকুল হয়েও কোনো কুল কিনারা পাবে না। প্রকৃতির এই সুনির্দিষ্ট বিচারেই প্রমাণ করে পাপ কাউকে ছাড় দেয় না। তাই এই অপরাধীদের এখন অনুশোচনা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ রাজনৈতিক বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন তা কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।